এমবিবিএস ও বিডিএস ছাড়া নামের আগে ডাক্তার ব্যবহার করা যাবে না, হাইকোর্টের রায়। বাকি দাবি পূরণে আন্দোলন অব্যাহত। ইন্টার্ন চিকিৎসকদের ভোগান্তির শিকার রোগীরা। শাপলা চত্বরে গণহত্যা মামলায় শেখ হাসিনা ও ইমরান এইচ খান সহ 9 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। 4 দিনের সফরে কাল বাংলাদেশে আসছেন জাতিসংঘ মহাসচিব। প্রধান উপদেষ্টার সঙ্গে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ছাড়াও বৈঠক করবেন ঐকমত্য কমিশনের সঙ্গে। অপকর্ম, চাঁদাবাজি করে কোনো রাজনৈতিক দল দায় চাপাচ্ছে বিএনপির ওপর অভিযোগ মির্জা আব্বাসের। এই দুষ্কৃতিকারীদের প্রতিরোধের হুঁশিয়ারি। ধর্ষণ ও নারী হয়রানির ব্যাপারে সরকার জিরো টলারেন্সে, জানিয়েছেন আইন উপদেষ্টা। রাজশাহীতে শিক্ষার্থীকে অশ্লীল অঙ্গভঙ্গির ভাইরাল ভিডিওর মাসুদ গ্রেফতার। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রিপ্রাপ্ত ছাড়া অন্য কেউ তাদের নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট। বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি সাথিকা হোসেনের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ বুধবার এই রায় দেন। রায়কে স্বাগত জানিয়েছেন ডিগ্রিধারী চিকিৎসকেরা। অন্যদিকে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন এই রায়ে অসন্তোষ প্রকাশ করেছে। ডিএমএফ ডিগ্রিধারীদের নামের আগে ডাক্তার ব্যবহারকে কেন্দ্র করে প্রায় 1 যুগ আগে করা রিটের শুনানি শেষে হাইকোর্ট জানায়, অতীতে যারা ভুল করেছে তাদের জন্য নয়, তবে আগামীতে যারা নিয়মের লঙ্ঘন করবে তাদের বিচারের মুখোমুখি হতে হবে। এর আগে 2010 সালের ডিসেম্বরে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন হয়। ডিএমএফ ডিগ্রির ক্ষেত্রে আইনটির বৈষম্যমূলক প্রয়োগের অভিযোগ নিয়ে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের তৎকালীন আহ্বায়ক শামসুল হুদা সহ অন্যরা 2013 সালে একটি রিট করেন। ওই আইনের 29 ধারার বৈধতা নিয়ে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেক্রেটারি গত বছর আরেকটি রিট করেন। আজকের এই ন্যায় বিচার প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে যত প্রকার অপচিকিৎসা আছে সেই অপচিকিৎসার দ্বার টোটালি ক্লোজ হয়ে গেছে এবং আমরা আশা করব এই রায় যাতে অবিলম্বে বাস্তবায়ন হয়। আমরা এই রায়ের প্রেক্ষিতে আমরা সন্তুষ্ট না। আমরা এই ব্যাপারে আমাদের আইনি প্রক্রিয়া যথাযথভাবে চালিয়ে যাব ইনশাল্লাহ। মহামান্য সুপ্রিম কোর্ট আমাদেরকে সন্তোষজনক রায় প্রদান করবেন, আমরা এই প্রত্যাশা রাখছি। এদিকে হাইকোর্টের রায়কে স্বাগত জানালেও বাকি দাবিগুলো পূরণের দাবিতে কর্মসূচি অব্যাহত রেখেছেন আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকেরা। এর আগে সকালে 5 দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। মেডিকেল কলেজগুলোতে বহির্বিভাগে চিকিৎসা প্রদান বন্ধ রেখে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেন চিকিৎসকেরা। বহির্বিভাগে চিকিৎসা না পেয়ে হতাশ হয়ে ফিরে যান রোগী ও তাদের স্বজনরা। তারা জানান, তাদের 5 দফা দাবির অন্যতম হল এমবিবিএস ও বিডিএস ডিগ্রি প্রাপ্তরা ছাড়া অন্য কেউ ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না এবং আদালতে চলমান জনস্বাস্থ্য বিরোধী সব রিট নিষ্পত্তি করতে হবে। রেজিস্টার্ড চিকিৎসক এমবিবিএস ও বিডিএস ছাড়া অন্য কেউ প্রাইভেট প্র্যাকটিস করতে পারবে না। মানহীন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল বন্ধ করতে হবে। জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতে চিকিৎসকের শূন্য পদ পূর্ণ করতে হবে এবং বিসিএস বয়সসীমা 34 বছরে উন্নীত করতে হবে। চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়ন এবং বেসরকারি চিকিৎসকদের জন্য নির্দিষ্ট বেতন কাঠামো তৈরি করতে হবে। সমাবেশ শেষে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যেতে চাইলে হাইকোর্ট এলাকায় মিছিলটিকে আটকে দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আন্দোলন অবশ্যই চলমান থাকবে। 5 দফা দাবি যতক্ষণ পর্যন্ত ওনারা মেনে নিচ্ছেন না ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। কারণ হচ্ছে সেগুলো আসলে আমাদের যৌক্তিক দাবি, আমাদের অধিকারের প্রশ্ন, আসলে এগুলো তো মানতেই হবে। এই রোজার মধ্যে আমরা এই কষ্ট করে নেমেছি, স্বাস্থ্য মন্ত্রণালয় সেখানে অ্যাসিনিসে বসে আছে। 4 দফা আপনি যদি দেখেন, ওই 4 দফার সবগুলো সেবা রিলেটেড, একটাও অযৌক্তিক কোনো দাবি নাই। এটা আপনার জন্য, আমার জন্য, দেশের জনগণের জন্য। ওই 4 দফা দাবি যদি মানা হয় আমরা এই আন্দোলন উইথড্র করবো, আর যদি না মানা হয় এই আন্দোলন আমাদের চলবে। আমাদের যেই মর্যাদা, আমাদের যেই অস্তিত্ব, সেটাকে আমরা আপোস করতে পারবো না। রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে 2013 সালের 5 মে হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 9 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শেখ হাসিনা ছাড়াও পরোয়ানাভুক্ত আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার ও বেনজির আহমদ। এছাড়া অন্য মামলায় কারাগারে থাকায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাবেক পুলিশ কর্মকর্তা মোল্লা নজরুল ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 12 মে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এর আগে গত 27 নভেম্বর শাপলা চত্বরের ঘটনায় শেখ হাসিনা সহ 50 জনকে আসামি করে ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ দাখিল করে হেফাজতে ইসলাম।
যারা সেই সময়ে কমান্ড করেছিলেন। আপনারা জানেন যে প্রাইম মিনিস্টার পার্লামেন্টে পরবর্তীতে বলেছিলেন যে এরা রং মেখে শুয়েছিল, তার মানে এটা তিনি জানতেন, জানার পরেও তারা এই ধরনের তুচ্ছতাচ্ছিল্য করা তার নির্দেশ এবং পরিকল্পনায় হয়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, আইজিপি, র্যাবের প্রধান, এডিজি অফ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা প্ল্যান করে এটা করেছিলেন। হাজার হাজার সদস্য অংশ নিয়েছে সঠিক, কিন্তু মানবতা বিরোধী অপরাধের বিচার করার জন্য আমাদের লাগবে কমান্ড স্ট্রাকচার। কারা নির্দেশ দিয়েছিল, কারা বাস্তবে ফিল্ডে থেকে কমান্ড করে এই কার্যটা করেছিল। সেই কারণে প্রথমে আমরা টপ কমান্ডারদেরকে বিচারের মুখোমুখি করতে চাই। সে কারণেই টপ কমান্ডারদের বিরুদ্ধেই আজকে গ্রেপ্তারি পরোয়ানা চাওয়া হয়েছে এবং সেটাই জারি হয়েছে আজকে। এদিকে লাকি আক্তার ও রাষ্ট্রদ্রোহীদের দোসরদের গ্রেফতার করে শাহবাগের 2013 সালের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র উন্মোচন করা সহ 5 দফা দাবি আদায়ে শাহবাগে অবস্থানের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন থেকে এই ঘোষণা দেয় সংগঠনটি। এ সময় সংগঠনের মুখপাত্র শরীফ ওসমান হাদি বলেন, দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অংশ হিসেবে মব তৈরি করে পুলিশের উপর হামলাকারীদেরকে দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। শাপলা ও পিলখানা গণহত্যার সুষ্ঠু বিচার করা সহ অবিলম্বে জুলাই গণহত্যার বিচার শুরু করে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানায় বক্তারা। এছাড়া ধর্ষণের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে 90 দিনের মধ্যে মামলা নিষ্পত্তির দাবিও জানায় সংগঠনটি। এদিকে খুন, ধর্ষণ ও শিশু নির্যাতনের দ্রুত বিচারের দাবিতে প্রতিবাদী সমাবেশ করে কেন্দ্রীয় খেলাঘর আসর নামে একটি সংগঠনও। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে 90 দিনের মধ্যে মামলা নিষ্পত্তি করার ব্যবস্থা করতে হবে। একই সাথে কেউ যদি ধর্ষণের মিথ্যা মামলা করে তাকেও সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে। বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অংশ হিসেবে মব তৈরি করে দায়িত্বরত নিরস্ত্র পুলিশের উপর হামলাকারীদেরকে দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। রোহিঙ্গাদের ন্যায় বিচার পেতে বাংলাদেশের সাথে একসঙ্গে কাজ করার কথা জানিয়েছে গাম্বিয়া। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেন বাংলাদেশ সফররত গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী মামাডু টাঙ্গারা। আরাকানে রোহিঙ্গাদের উপর গণহত্যা নিয়ে গাম্বিয়া আন্তর্জাতিক মানবাধিকার আদালতে অভিযোগ করেছিল। গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন অধ্যাপক ইউনূসের নেতৃত্বে রোহিঙ্গা ইস্যুর গুরুত্ব আবারও বিশ্বের কাছে তুলে ধরা সম্ভব হবে। এর মধ্য দিয়ে রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসন সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী। আগামীকাল বৃহস্পতিবার 4 দিনের বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। প্রধান উপদেষ্টার সঙ্গে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন সহ ঐকমত্য কমিশনের সঙ্গেও বৈঠক করবেন জাতিসংঘ মহাসচিব। প্রধান উপদেষ্টার সঙ্গে প্রায় 1 লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতারিতেও যোগ দেবেন জাতিসংঘের মহাসচিব। এছাড়া সংস্কার কার্যক্রমে জাতিসংঘের সমর্থন সহযোগিতা নিয়ে প্রধান উপদেষ্টা, নাগরিক সমাজ সহ বিভিন্ন অংশীজনের সঙ্গেও বৈঠক করবেন অ্যান্টনিও গুতেরেস। বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরের মধ্য দিয়ে রোহিঙ্গা সমস্যা আবারও বিশ্বের সামনে আসবে বলে আশা করছে সরকার। রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনের জন্য সরকার কাজ করছে বলেও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। মাগুরায় ধর্ষিত শিশুটির অবস্থার অবনতির কথাও সংবাদ সম্মেলনে জানান প্রেস সচিব। তিনি জানান, সবগুলো রাজনৈতিক দলের কাছে সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে। সব রাজনৈতিক দলের মতামত পাওয়ার পর ঐকমত্য কমিশন আলোচনা শুরু করবে। সফরের ফলে রোহিঙ্গা ক্রাইসিসটা আবার গ্লোবাল ডিসকাশনে আসবে। এটা নিয়ে নতুন করে মানুষের ইন্টারেস্ট, গ্লোবাল যারা সুপার পাওয়ার বা রিজিয়নাল তাদের মধ্যে ইন্টারেস্ট তৈরি হয়। এটা আমরা আশা করব উনি একটা ভালো মেসেজ দিবেন। এর ফলে আমরা খুব আর্লি রেজুলেশন অফ দিস ক্রাইসিস আমরা চাই, যাতে রোহিঙ্গারা তাদের রেসপেক্ট এবং ডিগনিটি নিয়ে তাদের দেশে ফিরে যেতে পারেন। কোন কোন রাজনৈতিক দল অপকর্ম, চাঁদাবাজি করে বিএনপির উপর দায় চাপাচ্ছে বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এসব দুষ্কৃতিকারীদের প্রতিরোধের কথা বলেন তিনি। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত 31 দফা নিয়ে কর্মশালায় এসব কথা বলেন মির্জা আব্বাস। তিনি জানান, জনপ্রিয়তা নেই এমন রাজনৈতিক দলও এখন ক্ষমতায় আসতে চায়। অনুপ্রবেশকারীদের দল থেকে বের করে দেওয়ার কথা বলেন বিএনপির এই নেতা। বলেন, সুসময়ে অনেকে দলে এসে বদনাম করতে চায়। এসব অপরাধীদের খুঁজে বের করার কথা বলেন তিনি। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের
লীগের অযাচিত মন্তব্য না করার আহ্বান জানান মির্জা আব্বাস। জনগণের মন থেকে একবার উঠে গেলে আওয়ামী লীগের চেয়েও ভয়াবহ পরিণতি হতে পারে বলে হুঁশিয়ারি দেন তিনি। অপকর্ম করে তারা, চাঁদাবাজি করে তারা, দুষ্কর্ম করে তারা, চাপিয়ে দেয় বিএনপির উপরে। এই সমস্ত চাঁদাবাজদেরকে প্রতিরোধ করতে হবে, প্রতিহত করতে হবে, মুখের কথায় অথবা কাজে। যদি না করেন তাহলে কিন্তু আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব বারবার বলেছেন, যদি জনগণের মন থেকে উঠে যান, আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে তার চেয়ে ভয়াবহ পরিণতি কিন্তু হতে পারে। সাবধান থাকবেন। ধর্ষণ ও নারী হয়রানির ব্যাপারে সরকারের অবস্থান জিরো টলারেন্সে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সচিবালয়ে ধর্ষণ বিরোধী মঞ্চের স্মারকলিপি গ্রহণ করে তিনি একথা বলেন। ফরেনসিক বিষয়টির নিষ্পত্তি ও ধর্ষণের বিচার দ্রুত করতে একটি আইনের খসড়া চূড়ান্ত করা হয়েছে বলেও তিনি জানান। আইন উপদেষ্টা বলেন, ধর্ষণের বিচারের জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠন ও দ্রুত বিচারের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। সরকার এ ব্যাপারে সচেষ্ট ও কঠোর অবস্থানে রয়েছে বলে জানান তিনি। বলেন, দেশে বিভিন্ন গোষ্ঠী থেকে ও ধর্মের অপব্যাখ্যা দিয়ে মেয়েদের যে হয়রানি করা হচ্ছে সে ব্যাপারে জিরো টলারেন্সের সরকার। উপদেষ্টা বলেন, মোরাল পুলিশিং করার সুযোগ নেই, মেয়েদের উত্ত্যক্ত করলে কঠোর হাতে দমন করা হবে। এ সময় শিক্ষার্থী প্রতিনিধিরা বলেন, মাগুরায় শিশু ধর্ষণের ঘটনাটির 1 মাসের মধ্যে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন তারা। সরকারের কথায় আশ্বস্ত জানিয়ে বলেন, রাজপথে শিক্ষার্থীদের মনিটরিং থাকবে। আমরা আপাতত আশ্বস্ত হয়েছি, বাট আমরা ওই আমরা আসিয়ার যেই মামলাটা আছে সেটা কিভাবে প্রসেস হচ্ছে সেটাকেও আমরা মনিটরিং এ রাখবো, সেটাতেও আমরা খেয়াল রাখবো, এবং বিশেষ ট্রাইব্যুনাল আসলে গঠন করা হচ্ছে কিনা সেটা ভেবে কাজ করছে। সেটা আপাতত আমাদের আর কোনো আমাদের পক্ষ থেকে শুধু শিক্ষা প্রতিষ্ঠান আর কাজের জায়গাতে না, রাস্তাঘাটে আমাদের মেয়েরা যেন উত্ত্যক্ত না হয়, হয়রানির শিকার না হয়, সেরকম একটা কম্প্রিহেন্সিভ আইন করা, এটা একদম সিরিয়াসলি একদম কথা দিয়েছি, এটা সিরিয়াসলি চিন্তা করব। বিভিন্ন গোষ্ঠীর থেকে এবং যেভাবে ধর্মের অপব্যাখ্যা দিয়েও তাদের উপর আক্রমণ করা হচ্ছে, আমরা এটার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। এর আগে আপনারা দেখেছেন আমাদের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা কোনোভাবেই কোনো অজুহাতে কোনো রকম মরাল পুলিশিং করার দায়িত্ব কোনো নাগরিককে দেওয়া হয়নি। বাংলাদেশের কোনো আইনে এই অধিকার কাউকে দেওয়া হয় নাই। মরাল পুলিশিং যদি কারো করতে হয় নিজের উপর করেন। ইসলামের যে 5টা ফরজ আছে সেটা আপনি পালন করেন কিনা, এই মরাল পুলিশিং নিজের সাথে আগে করেন, তারপর অন্যের উপর মাতবরি দেখাতে এসেন। জুলাই বিপ্লবের সময় অনেক নারী সম্মুখ সারিতে ছিলেন যারা সাইবার বুলিং এর কারণে পর্দার আড়ালে চলে গেছেন বলে মন্তব্য করেছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ও কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের সভাপতি ডক্টর বদিউল আলম মজুমদার। সকালে রাজধানীর আগারগাঁওয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক আলোচনায় তিনি এই মন্তব্য করেন। নারীরা চিরকালই অবহেলার শিকার হয়েছিল মন্তব্য করে তিনি বলেন, পুরুষতান্ত্রিকতার কারণেই নারীরা অবহেলার শিকার হয়েছিল। নারীর ক্ষমতায়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বাংলাদেশে শুধু একজন নারীরই ক্ষমতায়ন ঘটেছিল, তিনি পতিত স্বৈরাচারী শেখ হাসিনা। তিনি কোনো পুরুষকেও ক্ষমতায়ন করেননি বলেও মন্তব্য করেন তিনি। নারীর উন্নয়নে বিশেষ ভূমিকা রাখায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষক সামিনা লুৎফা ও মানবাধিকার কর্মী ইলিরা দেওয়ানকে সম্মাননা জানায় জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরাম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে অটোরিকশায় বসে অশ্লীল অঙ্গভঙ্গি করায় মাসুদ রানা নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। ভোরে নওগাঁর মান্দা থানার দেলোয়ার বাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। কাপড় ব্যবসায়ী মাসুদ রানার বাড়ি রাজশাহীর কেশবপুর দক্ষিণ পাড়ায়। রাজশাহী পুলিশ কমিশনার আবু সুফিয়ান দুপুরে সংবাদ সম্মেলনে জানান, মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এক শিক্ষার্থী বাড়ি যাওয়ার সময় অটোরিকশার মধ্যে অভিযুক্ত মাসুদ অশ্লীল কাণ্ড করে। ছাত্রীটি কৌশলে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ছেড়ে দিলে মহানগর জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। এর পরপরই মহানগর গোয়েন্দা পুলিশ এবং সাইবার ক্রাইম ইউনিট অভিযুক্তকে শনাক্ত করে কেশবপুর এলাকায় তার বাড়িতে অভিযান চালায়। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও ছাত্রদের উপস্থিতি টের পেয়ে মাসুদ রানার স্ত্রী সন্তান নিয়ে পালিয়ে যায়। পরে সাইবার ক্রাইম ইউনিট প্রযুক্তির মাধ্যমে তাকে নওগাঁ থেকে গ্রেফতার করে রাজশাহীতে নিয়ে যায়। এদিকে সকালে ওই ছাত্রী রাজশাহী রাজপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। আদালতের মাধ্যমে মাসুদকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।
রাজধানীর উত্তরখানে হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ সাইফুর রহমান ভূঁইয়াকে হত্যার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ। গ্রেপ্তারকৃতরা স্বামী স্ত্রী। মঙ্গলবার সন্ধ্যায় ফরিদপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, যৌন নিপীড়নের প্রতিবাদে সাইফুর রহমানকে হত্যা করা হয়েছে বলে অভিযুক্তরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে। সংবাদ সম্মেলনে ডিএমপির উত্তরা বিভাগের উপ পুলিশ কমিশনার মুহিদুল ইসলাম জানান, নাজিম রূপা দম্পতি হত্যার স্বীকারোক্তি দিয়েছে। ঘটনার পরিক্রমায় হাবিবুল্লাহ বাহার কলেজের শিক্ষকের বাসায় আশ্রয় নিয়েছিলেন তারা। সেই সুযোগে বিভিন্ন সময় সাইফুর রহমান রূপাকে যৌন হয়রানির চেষ্টা করেন বলে অভিযোগ তাদের। এছাড়াও নানাভাবে হুমকি দিয়েও তাদেরকে নির্যাতনের অভিযোগ করেছে এই দম্পতি। পুলিশ আরও জানায়, 9 মার্চ রাতে আবারও রূপার শ্লীলতাহানির চেষ্টার সময় স্বামী নাজিম টের পাওয়ায় ওই দম্পতি মিলে ধারালো অস্ত্র দিয়ে সাইফুলকে আঘাত করে পালিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় 10 মার্চ রাজধানীর একটি হাসপাতালে মারা যান সাইফুর রহমান। তাদের কাছ থেকে ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। শুধু কর বাড়িয়ে তামাক নিয়ন্ত্রণের কৌশল ভুল বলে মনে করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। জানান, দেশে নারীদের মধ্যেও ধূমপানের প্রবণতা বাড়ছে, এটি চিন্তার বিষয়। সংশ্লিষ্টরা বলছেন, তামাকের সাথে 6 লাখ মানুষের জীবিকা নির্ভর এমনটি প্রচার করা হলেও বাস্তবে তা 46,000-এর বেশি নয়। গোলাম ময়নুল হাসানের রিপোর্ট। তামাকের শুল্ক বৃদ্ধির প্রশ্নে সবসময় সামনে আসে রাজস্ব আদায় ও শ্রমিকদের জীবিকার বিষয়। যদিও সবশেষ তথ্য বলছে, তামাক থেকে রাজস্ব আদায়ের 22,810 কোটি টাকার বিপরীতে অর্থনীতিতে ক্ষতির পরিমাণ 30,500 কোটি টাকার বেশি। এমন প্রেক্ষাপটে রাজধানীতে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের তামাক পণ্য নিয়ে এক কর্মশালা আয়োজন করা হয়। এতে অংশ নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, তামাক নিয়ন্ত্রণের মন্ত্রিসভাতেও আলোচনা হচ্ছে। বাংলাদেশের চ্যারিটিগুলো, বাংলাদেশের এনজিওগুলো, বাংলাদেশের যারা অ্যাক্টিভিস্ট গ্রুপগুলো, আমরা সবাই কালেকটিভলি ফেল করেছি। বড় সিগারেট কোম্পানির একজন বলেছেন যে বাংলাদেশে ওয়ান অফ দ্য লার্জেস্ট বড় কান্ট্রি যেখানে মেয়েদের স্মোকিং খুব র্যাপিডলি বাড়ছে। আপনি ক্যাম্পাসগুলোতে যান, বাংলাদেশে প্রত্যেকটা সিগারেট নিচ্ছেন। আমি কারো সিগারেট খাওয়ার পিছনে এভরিওয়ান ইজ ফ্রি টু স্মোক। তার এটা তার নিজস্ব স্বাধীনতা, আমি এটা করছি না। বাট বলছি যে বাংলাদেশে সব ধরনের পুরুষদের মধ্যেও সিগারেট স্মোকিং বাড়ছে, মেয়েদের মধ্যেও স্মোকিং বাড়ছে। এনবিআর সদস্য ডক্টর আব্দুর রব বলেন, তামাক নিয়ন্ত্রণ এনবিআর এর একার পক্ষে সম্ভব নয়। এজন্য সরকারের অন্য সংস্থাগুলোকে এগিয়ে আসতে হবে। সিনেমা হলে প্রচুর রেভিনিউ পাওয়া যেত, এখন সিনেমা হলে কোনো রেভিনিউ নাই। তো সরকার কি চলতেছে না? সরকার তো চলতেছে। একটা সেক্টর বন্ধ হবে আর একটা সেক্টর ওপেন হবে। তো কাজেই আমরা এই টোবাকো, যেটা এত হার্মফুল, যেটা আমাদের এত ক্ষতি করতেছে, সেই টোবাকোকে নির্মূল করতে, সেটা তামাক চাষ থেকে হোক, সেটা বিক্রি বন্ধ করে হোক, যেভাবেই হোক সেটা আমাদের করতে হবে। এনবিআর এর পক্ষ থেকে আমি আপনাদেরকে বলতে চাই যে আমরা রিসেন্টলি যে পদক্ষেপগুলো নিয়েছি, সেগুলো আমরা এই পদক্ষেপে নিয়েছি এবং ভবিষ্যতে আমরা সেই পদক্ষেপ নিব। এনবিআর মূল কাজ রাজস্ব আহরণ হলেও জনস্বাস্থ্যের বিষয়টিও দেখা উচিত বলে মনে করেন ডক্টর আব্দুর রউফ। গোলাম ময়নুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। ইফতার টার্গেট করে বিকেলের পর থেকেই মুখর হয়ে ওঠে টিএসসি সহ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। মিলন চত্বর, হাকিম চত্বর, মল চত্বর সহ পুরো এলাকায় তৈরি হয় এক ভিন্ন আবহ। বন্ধু বান্ধব নিয়ে প্রিয় ক্যাম্পাসে একসাথে ইফতারের এই আনন্দ ও আমেজই আলাদা। আমানুল্লাহ ওয়ালসের ক্যামেরায় শুভ মাহফুজের রিপোর্ট। চলছে মুসলিমদের সবচেয়ে মর্যাদার মাস মাহে রমজান। সিয়াম সাধনার এই মাসে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের প্রত্যাশা শিক্ষার্থীদেরও। দেশের নানা প্রান্ত থেকে উচ্চশিক্ষা নিতে আসা শিক্ষার্থীদের থাকতে হয় হলে কিংবা মেসে। পরিবারের সাথে ইফতারের ভাগ্য তাদের হয় না, তাই অনেকেই ক্যাম্পাসে জড়ো হন বন্ধুদের নিয়ে। দেখা যায় আমাদের কাছে এটা ফ্লেক্সিবল জায়গা, কি সবার ডেস্টিনেশন থেকে এই জায়গাটা চুজেবল হয়ে যায়। তো ভাবলাম সবাই মিলে এখানেই করি। মোমেন্টগুলো আসলে অসাধারণ, কারণ সেন্ট্রাল লাইব্রেরিতে থাকার সময় মাঝে মাঝে আমি সেন্ট্রাল মসজিদে ইফতার করি, কখনো কখনো এইখান থেকে বিভিন্ন সামগ্রী নিয়ে সেন্ট্রাল মসজিদে গিয়ে করা হয়। অনেক সময় হচ্ছে সময়েরও বাধ্যবাধকতা থাকে, তো এইখানেই করা হয় ম্যাক্সিমাম। ভালো লাগে কারণ ফ্রেন্ডরা মিলে হচ্ছে ইফতার করি। সবাই মিলে বাহারি নানা পদে ইফতার করতে পারার মাঝে উচ্ছ্বাস তাদের। ক্যাম্পাসে আসি, বন্ধু বান্ধবী সবাই একসাথে বসে এখানে আমরা ইফতার করি। ইফতার করতে সবাই এক জায়গায় বসা, একসাথে খাওয়া খুব ভালো লাগে আর কি। একা একা ইফতার করার থেকে হচ্ছে বন্ধু বান্ধব সবার সাথে একসাথে বসে ইফতার করলে পরিবারের ওই কিছুটা হলে একটা আমেজ পাওয়া যায় যে আমরা সবাই একসাথে বসে ইফতার করছি। অনেক খারাপ লাগে পরিবারের জন্য, এই জন্য হচ্ছে আমরা ইফতারের টাইমটা হইলেই দেখা যায় যে ফ্যামিলিরকে অনেক মিস করি, দ্যাটস ওয়াই একসাথে করা আর কি।
এদিকে ইফতার সামগ্রী তৈরিতে ব্যস্ত সময় পার করেন ক্যাম্পাসের দোকানিরাও। বিকাল থেকেই চলে বিক্রির অপেক্ষা। পেঁয়াজু আছে, বেগুনি আছে, শাকের বড়া আছে, চিকেন জালি কাবাব আছে, চিকেন ফ্রাই আছে। 800 বা 1000 প্লাস এমন মানুষ ইফতার তৈরি করে। শিক্ষার্থীদের জন্য সহজলভ্য এমন ইফতার তৈরিতে বেশি প্রাধান্য দেন ক্যাম্পাসের দোকানিরা। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। এনআইডির সেবা নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে আগামীকাল বৃহস্পতিবার সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত সারা দেশে নির্বাচন কার্যালয়ের সামনে কর্মবিরতি পালন করবে কমিশনের কর্মকর্তা কর্মচারীরা। দুপুরে নির্বাচন কমিশন কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংগঠনটির আহ্বায়ক বলেন, নির্বাচন কমিশন থেকে এনআইডিকে আলাদা কমিশন গঠনের সিদ্ধান্ত থেকে সরে না এলে পর্যায়ক্রমে ধারাবাহিক কর্মসূচি পালন করা হবে। বলেন, এনআইডি আলাদা কমিশনের অধীনে চলে গেলে ভোটার তালিকা হালনাগাদ বাধাগ্রস্ত হবে। এছাড়া ভোটার তালিকায় ভাটা পড়ার পাশাপাশি জনগণের কাছে বারবার তথ্য চাওয়ায় তারা ভোগান্তিতে পড়বেন। নির্বাচন কমিশনে প্রশিক্ষিত 5000 দক্ষ ও প্রশিক্ষিত জনবল তৈরি করা হয়েছে। চলতি পথে যখন যেখানে আজান হয় সেখানেই ইফতার সারেন বরিশালের 3 হুইলার চালকরা। জীবিকার তাগিদে প্রতিদিনই ফুটপাতে হয় তাদের ইফতার। মালিকের জমার টাকা দিয়ে সংসার খরচ উঠাতে গিয়ে ইফতারির সময়ও তাদের ছুটে চলা। বরিশাল থেকে শাহিন হাসান জানাচ্ছেন বিস্তারিত। বরিশাল নগরীর বিভিন্ন সড়কের পাশে ইফতারের পসরা সাজিয়েছেন ব্যবসায়ীরা। কর্মব্যস্ত মানুষ চলতি পথে ইফতার সারতে ভিড় করছেন এসব দোকানে। নগরীতে হলুদ অটো, সিএনজি, সবুজ গ্যাসের গাড়ি মিলিয়ে 3 হুইলারের সংখ্যা 10,000-এরও বেশি। সকাল থেকে রাত অবধি চলে এসবের চালকদের সংগ্রাম। চরম ব্যস্ততায় পরিবারের সাথে ইফতার করা হয় না তাদের। বাসায় যাওয়ার মতো এই সময় আমাদের থাকে না, যে আমাদের পেটের তাগিদে আমাদের পেটে ক্ষুধা পাই, আমাদের মনে রাস্তায় খাই, রাস্তায় ঘুমাই। ইচ্ছে তো করে ফ্যামিলির সাথে যে ইফতার করি, বউ বাচ্চা আছে, যে ইফতার করি, সবাই অপেক্ষা থাকে। প্রত্যেকদিন রাস্তায় বেড়াই করা হয়, মাঝে মাঝে 2-1 দিন বাসায় করি। ভাই এটাই আমাদের জীবন ভাই, করা কিছু না, কতই তাই করা লাগে। বাসায় সময় পেয়ে নিয়ে কোথায় যাই করি, আল্লাহ কোথায় করায় আল্লাহই জানে। রুটি খাওয়া পরে ইফতার প্রতিদিন 50-60 টাকা 100 টাকা কোন দিন খরচ হয়, 800-900 টাকা ইনকাম হয় এভারেজে। মাঝে মাঝে বাইরেও ইফতার করায়, বাসায় যাওয়ার তো সময় পাই না। যখন একটা ট্রিপ নিয়ে অনেক দূর গেলাম, আজান দিয়ে দিল, কিছু তো করার নাই, তখন পথে ঘাটেই রোজা ইফতার করতে হয়। ভালো কোনো সংগঠন নাই, আমরা দোকানে মোকানে ইফতার এসে করতে হয়, পয়সা আমার খেপ নাই, মারতে পারতেছি না, এই অবস্থা। ওনার কোনো ভালো কোনো সংগঠনে কোনো ইফতারি দেয় না, রাস্তাঘাটে আগে দিত, তখন দেয় না। রোজায় ইফতার বিতরণে তেমন উদ্যোগ দেখেন না চলতি পথের রোজাদাররা। ইফতারের জন্য মানবিক উদ্যোগ চান হতদরিদ্ররা। আমরা মানুষের পাশে দাঁড়াবো, তা আমি অনুরোধ করব, যেহেতু রোজা হলো সিয়াম সাধনার মাস, সবাইকে নিয়ে ইফতার করতে হলে সবাইকে এগিয়ে আসা উচিত। বিশেষ করে যারা স্বেচ্ছাসেবী সংগঠন আছে, যারা পথে ঘাটে ঘুমাচ্ছে, অত ইফতার করার সুযোগ পাচ্ছে না, সেই আইটেম দিয়ে করতে পারছে না, আমাদের প্রয়োজনীয় কিছুটা সাধন করে, মানে আমাদের যারা একটু ভালো অবস্থানে আছে তাদেরকে এগিয়ে আসা উচিত। জীবিকার তাগিদে যাদের নিরন্তর ছুটে চলা, চলতি পথে যে কোনো উপায়ে হয়ে যায় তাদের ইফতার। শাহিন হাসান, বাংলা ভিশন, বরিশাল। ঈদ কেনাকাটায় নারীদের অগ্রাধিকার দেখা যায় প্রায় সব পরিবারেই। মা, স্ত্রী ও মেয়ের জন্য ঈদের পোশাকে থাকে বিশেষ গুরুত্ব। আর নারীদের পোশাক মানেই সাধারণত শাড়ি। আর রাজধানীর মিরপুরের বেনারসি পল্লীতে এরই মধ্যে শুরু হয়েছে ঈদ কেনাকাটা। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট, ক্যামেরায় আল মাসুম সবুজ। মনের মাধুরী মিশানো ডিজাইন ও রঙের শৈল্পিকতা নারীদের পোশাকেই বেশি দেখা মেলে। হাতের কাজ কিংবা আধুনিক মেশিনে ডিজাইন আকর্ষণীয় করে তোলার সেরা ক্যানভাসও যেন নারীদের পোশাক। বর্তমান সময়ে শাড়ির সাথে পাল্লা দিয়ে বেড়েছে লেহেঙ্গার ব্যবহারও। দেশি বিদেশি নানা ডিজাইনের লেহেঙ্গা শোভা পাচ্ছে বিপণী বিতানগুলোতে। লেহেঙ্গা, গাউন, ট্রেল কাট, ঘাড়ারা, সারারা সব পাবেন আমাদের কাছে, এ টু জেড। বেনারসি পল্লীতে যা উৎপাদিত হয় আমাদের পণ্যগুলো, পরশমণি ম্যাক্সিমাম যে প্রোডাক্টগুলো হয়, আমরা এটা দেশের বাইরেও অনেক সেল করে থাকি এবং আমাদের এখানে 3-4টা আউটলেট। ঈদের এখনো বাকি 3 সপ্তাহ। অনেকেই ভিড় এড়াতে আগেভাগেই করে নিচ্ছেন কেনাকাটা। আর বেনারসি পল্লীর বড় শোরুমগুলোতে বাহারি কালেকশন থাকায় দূর থেকেও এসেছেন অনেকে।
তো এখানে যে সুবিধাটা পেলাম, ব্লাউজ টাউজ পেটিকোট সবই ওরা দিতে পারবে। ওয়াইফ এবার বললো যে আমি পরশমণিতে অনেক রিভিউ দেখেছি, ওদের ওখান থেকে অনেক কিছু নিয়েছে। যেখানে আসলাম ওনাদের খুব ভালো ভালো শাড়ি দেখলাম, বেশ সুন্দর কালেকশন। আমি ওখানে শপিং করতে আসছি। শপিং করতে আসছো? কি শপিং করবা তুমি? আমি আমার ড্রেসের শপিং করব। শুধু ঈদের কেনাকাটাই নয়, বিয়ে সহ নানা অনুষ্ঠানে উপহার হিসেবেও শাড়ি কিনছেন কেউ কেউ। যে বেশি ঝিকিমিকি না, আবার খুব গর্জিয়াস না, আবার মানে আমাদের বাজেট রেঞ্জের মধ্যে একটু কালারটাও যেন ঠিক থাকে, যেহেতু বয়স অল্প। এই যে কাতান, হাফ সিল্ক বা জামদানি প্যাটার্নের যদি কিছু পাই, এর জন্যই আমার ভাইয়ের বউকে গিফট করার জন্য। ক্রেতাদের চাহিদা বিবেচনা করে বিক্রেতারাও শোরুমগুলো সাজিয়েছেন দেশি বিদেশি নানা ডিজাইন ও দামের শাড়ি আর পোশাকে। এখন আমাদের এখানে গাদোয়াল, ইকাত, সামুসিল, কিছু হাতের কাজ আছে, তসর সিল্ক আছে, এগুলো আমাদের বর্তমানে চলতেছে। বিক্রেতারা আশা করছেন 15 রোজার পর থেকে তাদের বিক্রিও আরও বাড়বে, এজন্য রয়েছে প্রস্তুতিও। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। এমবিবিএস ও বিডিএস ছাড়া নামের আগে ডাক্তার ব্যবহার করা যাবে না, হাইকোর্টের রায়। বাকি দাবি পূরণে আন্দোলন অব্যাহত, ইন্টার্ন চিকিৎসকদের ভোগান্তির শিকার রোগীরা। শাপলা চত্বরে গণহত্যা মামলায় শেখ হাসিনা ও ইমরান এইচ খান সহ 9 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। 4 দিনের সফরে কাল বাংলাদেশে আসছেন জাতিসংঘ মহাসচিব। প্রধান উপদেষ্টার সাথে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ছাড়াও বৈঠক করবেন ঐকমত্য কমিশনের সাথে। অপকর্ম, চাঁদাবাজি করে কোনো রাজনৈতিক দল দায় চাপাচ্ছে বিএনপির উপর, অভিযোগ মির্জা আব্বাসের। এই দুষ্কৃতিকারীদের প্রতিরোধের হুঁশিয়ারি। ধর্ষণ ও নারী হয়রানির ব্যাপারে সরকার জিরো টলারেন্সে, জানিয়েছেন আইন উপদেষ্টা। রাজশাহীতে শিক্ষার্থীকে অশ্লীল অঙ্গভঙ্গির ভাইরাল ভিডিওর মাসুদ গ্রেফতার। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায় 9টায় নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।